গাইস, লঙ্গিং চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। ব্যাকরণ এর ব্যুৎপত্তি হলো বি যোগ আ যোগ ক্রি যোগ অন, যার অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। এতটুকু যখন পড়াচ্ছিলাম তখন আমার ফ্রেন্ড বলল, ধুর, এগুলো আমি পড়বো না। স্বর, ধ্বনিব্যাপের অর্থ আছে, মানে স্বর ব্যাকরণ অনেক কঠিন, আমার ধ্বনিব্যাপের অর্থ আছে, মানে প্রচুর টাকা পয়সা আছে। তো এই যে স্বর ধ্বনিব্যাপের অর্থ, এতটুকু থেকেই কিন্তু ব্যাকরণের আলোচ্য যে চারটা বিষয় সেগুলো আমরা পেয়ে যাই। কিভাবে? দেখো, স্বতে হচ্ছে শব্দ, তার মানে স্বতে হচ্ছে শব্দ। ধ্বনি, হ্যাঁ, ধ্বনিতে কি? দেখো, ধ্বনিতে হলো ধ্বনি। এরপর আছে কি বাপের, বাপের হচ্ছে বাতে কি? বাতে হলো বাক্য। এরপর আছে কি অর্থ, তাই তো? অর্থতে কি? অর্থতে হলো অর্থ। তার মানে ব্যাকরণের আলোচ্য বিষয় যে চারটি, তারা হলো শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। শব্দতত্ত্বের কিন্তু আরও একটি নাম আছে, সেই নামটা কি? বললাম কি আমরা, স্বর, অর্থাৎ স্বর পর র আছে। তো শব্দতত্ত্বের আরেক নাম হলো, ওই রতে কি হয় দেখো তো, রতে হয় রূপ। তার মানে শব্দতত্ত্বের আরেকটা নাম হলো রূপতত্ত্ব। এরপর বাক্যতত্ত্বেরও আরেকটা নাম আছে। বাক্যতত্ত্বে দেখো, আমরা বলছিলাম কি বাপ, তাই তো? তার মানে বাপের, অর্থাৎ বার পর কি আছে? প আছে। সেই প দিয়ে হয়, দেখো পথে কি বলো? পথে হলো পদ। তাহলে বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। ঠিক আছে? তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয়, প্রধান আলোচ্য বিষয় হচ্ছে এই চারটা: শব্দ, ধ্বনি, বাক্য, অর্থ। এবাদেও আরও দুইটা আলোচ্য বিষয় আছে, সেটা দিয়ে কি দিয়ে হয়? দেখো, আমি লিখছি অর্থ আছে। এই আতে অর্থাৎ অতে হয় অভিধান তত্ত্ব, এবং ছতে হয় ছন্দ ও অলঙ্কার। এই দুটি বিষয় কিন্তু ব্যাকরণে আলোচনা করা হয়, তবে আমরা এই চারটি বিষয়ই ধরে নেই। তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি, তাই তো? প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ আছে। সেই চারটা কি কি বলো? ধ্বনি, হ্যাঁ, তারপর কি শব্দ, তারপর কি বাক্য, এবং তারপর কি অর্থ, যেটা কি দ্বারা হয়? স্বর, ধ্বনি, বাপের অর্থ আছে, তাই তো? আচ্ছা, ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটা। সে চারটা কি? ধ্বনি তত্ত্ব, খালি তথ্য কথাটা যুক্ত করতে হবে, ঠিক আছে? শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, স্বর, শব্দ এবং রতে রূপ, তাই তো? শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব। এরপর কি বাপের, অর্থাৎ বাক্য তত্ত্ব বা পদে কি? পদকর্ম, রাইট? আচ্ছা, এরপর কি অর্থ তত্ত্ব। তো আমার ফ্রেন্ড যখন এটা বললো, তখন আমি বললাম, না, আসলে ব্যাকরণ অনেক সহজ, তুমি দেখো। হ্যাঁ, তখন আমি ওকে এই কথাটা বললাম যে, শোন, ধ্বনি এ ধ্বনি আছে, অর্থ এ অর্থ আছে, এবং বাক্য এ বাক্য আছে। তাহলে যেটা হলো, আমি এটা দ্বারা কি বোঝাতে চাইছি? দেখো, শোন, ধ্বনি এ ধ্বনি আছে, তার মানে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় যেগুলা, তাতে অবশ্যই কি ধ্বনি কথাটা থাকবে। দেখো, এই যে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, প্রত্যেকটাতে আমরা ধ্বনি কথাটাকে সবুজ কালার দিয়ে দিচ্ছি। দেখো, ধ্বনির উচ্চারণ প্রণালী, এখানেও ধ্বনি কথাটা আছে। ধ্বনির উচ্চারণ স্থান, ধ্বনি কথাটা আছে। ধ্বনির চিহ্ন, ধ্বনির চিহ্ন আসলে কি? বর্ণ, তাই তো? তাহলে বর্ণ আলোচনা হবে কোথায়? ধ্বনি তত্ত্বতে। বা বর্ণের বিন্যাস, সেটাও আলোচনা কোথায়? বলো, ধ্বনি তত্ত্বে। এরপর ধ্বনির পরিবর্তন ও লোপ, এটাও কি? বলো, ধ্বনি আছে কথাটা, তার মানে এটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এরপর সন্ধি, সন্ধির আরেক নাম কিন্তু ধ্বনি সংযোগ, তাই তো? আচ্ছা, তাহলে এইটাও কি? ধ্বনি কথাটা আছে। সত্যবিধান, নত্যবিধান, এইখানে তো ধ্বনি কথা নাই, তাই তো? আচ্ছা, কিন্তু স আর ন, এই দুইটা তো বর্ণ, আর আমি বললাম ধ্বনির চিহ্ন মানেই তো আসলে বর্ণ, তাই তো? তাহলে স আর ন, এই দুইটাও বর্ণ, তার মানে এটাও ধ্বনি তত্ত্বের আলোচনার বিষয় হবে। আচ্ছা, তারপর যদি প্রবলেম হয়, তাহলে দেখো, আমরা লিখে দিচ্ছি শোন, তাই তো? শোন, শোনের কি? স আছে এবং ন আছে, অর্থাৎ শোনের কি আসবে? তাহলে সত্যবিধান, সতে সত্য, এবং নতে কি বলো? নত্যবিধান। ঠিক আছে? দেখো, লাল কালারে দেয়া আছে, ঠিক আছে? তার মানে সতে সত্য এবং শোন, নতে কি বলো? নত্যবিধান। এরপর দেখো, তুমি সন্ধি যেটা, সেটাও কিন্তু এই শোন থেকেই আসে, কারণ কি? শোনের সাথে তুমি খালি একটা ধি যোগ করে দাও, তাহলে সন্ধি। তাহলে আমরা এই একটা সেন্টেন্স মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে, শোন, ধ্বনি এ ধ্বনি আছে, তার মানে তাহলে আমরা বুঝে ফেলবো ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কি হবে? ধ্বনি কথাটা থাকবে, না হলে কি থাকবে বলো? শোন থাকবে, অর্থাৎ সত্যবিধান, নত্যবিধান, না হলে সন্ধি। ঠিক আছে? আচ্ছা, ফাইন। এখন দেখি আমরা
পরবর্তীতে কি ছিল, অর্থে অর্থ আছে, অর্থাৎ অর্থতত্ত্ব যেই আলোচনা বিষয় তাতে সব অর্থ কথাটা থাকবে। দেখো শব্দের অর্থ বিচার, এটা কোন তত্ত্বে থাকবে বলো, অর্থতত্ত্বে থাকবে, কারণ অর্থ কথাটা আছে। এরপর বাক্যের অর্থ বিচার, দেখো অর্থ আছে, সবুজ কালারের অর্থটা আমি হাইলাইট করে দিছি। এরপর অর্থের প্রকারভেদ, সেখানেও কি বলো, অর্থ কথাটা আছে। তারপর কি মুখ্যার্থ, এখানেও অর্থ আছে না, দেখো ওই যে আকার মানে কি তাই তো, এবং থয়রে অর্থ, মুখ্য যোগ অর্থ, মুখ্যার্থ, রাইট। তাহলে মুখ্যার্থ, গৌণার্থ, সব জায়গায় কিন্তু অর্থ কথাটা আছে। লক্ষ্যার্থ, বাচ্যার্থ, বিপরীতার্থ, সমার্থক, ঠিক আছে, সবগুলাতে কিন্তু অর্থ আছে। দেখো সমার্থক কিন্তু অর্থ আছে, তাই তো, এই যে অর্থ, রাইট। আচ্ছা, তাহলে আমাদের অর্থ কথাটা থাকলেই সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। ক্লিয়ার? এরপর দেখো বাক্যে কি থাকবে, বাক্য আছে, অর্থাৎ বাক্য তত্ত্বে তোমার কি হবে, বাক্য তত্ত্বে আলোচ্য বিষয়ে বাক্য থাকবে। দেখো আমরা আবারও সবুজ কালারে বাক্যটা হাইলাইট করে দিছি, বাক্যের সঠিক গঠন প্রণালী, এটা হচ্ছে কি বাক্য তত্ত্বে আলোচ্য বিষয়। কারণ কি বাক্য কথাটা আছে, বাক্য মধ্য শব্দ বা পদের স্থান বা ক্রম। এখানে দেখো বাক্য তত্ত্বের আরেক নাম তো ছিল কি বা পদে, অর্থাৎ পদকর্ম, তাই তো, বাতে বাক্য এবং পদে পদকর্ম, অর্থাৎ বাক্য তত্ত্বের আরেক নাম ছিল পদকর্ম। তাহলে বাক্য তত্ত্বের মধ্যে পদের গুলো আলোচনা হবে, অর্থাৎ পদক্রম আলোচনা করা হবে, বাক্য মধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম। এরপর কি পদের রূপ পরিবর্তন, যেহেতু পদ, তাই তো, তাহলে পদটা আলোচনা হবে এখানে। আচ্ছা, পদের রূপ পরিবর্তন আলোচনা হবে কিন্তু, ঠিক আছে, পদকর্ম, পদের রূপ পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, এরপর কি ছিল, জ্যোতি চিহ্ন, বাচ্য, বলতে পারো যে জ্যোতি চিহ্ন তো আবার বাক্য কোথায়। আচ্ছা, জ্যোতি চিহ্ন আমরা যেগুলো ব্যবহার করি, কমা দাঁড়ি এইগুলো আর কি, এইগুলা তোমার জ্যোতি চিহ্ন, রাইট। এই জ্যোতি চিহ্ন তো একটা বাক্যেই ব্যবহার করতে হয়, তার মানে জ্যোতি চিহ্ন মানেই আসলে বাক্য, তাই তো। আচ্ছা, বাচ্য, বাচ্য মানে কি, কথাবার্তা, এইগুলা। তো এইটাও তো আসলে কোথায় ব্যবহার করা হয় বলো, যে কথাবার্তা বলতে গেলে তো বাক্য লাগবে, তাই তো। তাহলে বাচ্যের মধ্যেও কিন্তু বাক্য আছে। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশের কিন্তু আরেক নামই হচ্ছে বাক্য সংকোচন, তাহলে এইটাও বাক্য কথাটা আছে। আচ্ছা, উক্তি, উক্তি মানে তো আমরা জানি কোনো কথাবার্তা বলা, তাই তো, এইগুলোকে উক্তি আকারে, কোটেশন আকারে ব্যবহার করা হয়। তো উক্তি যদি হয়, উক্তি হইতে গেলেও তো বাক্য লাগবে, তাই না, বাক্য ছাড়া কি উক্তি সম্ভব না। এরপর বাগধারার আরেক নাম কিন্তু বাক্যরীতি, ঠিক আছে, বাগধারা বা বাক্যরীতি, তাহলে বাক্য কথাটা আছে। কিন্তু আমার ফ্রেন্ড বললো যে না, এইভাবে আমি চিন্তা করতে পারতাছি না, যে জ্যোতি চিহ্নের মধ্যে বাক্য আছে, বাক্য ব্যবহার হচ্ছে, বাচ্য মানেই বাক্য, এইভাবে আমি চিন্তা করতে পারতাছি না। তো আমি বললাম আচ্ছা, চিন্তা যদি না করতে পারো তাহলে দেখো আরো শর্টকাট আছে। শর্টকাটটা কি, তাহলে তুমি মাথায় রাখো যে জ্যোতি, জ্যোতি মানে কি, একটা মেয়ের নাম হয় জ্যোতি, তাই তো, জ্যোতির বাচ্চা, জ্যোতির বাচ্চা মানে কি তার বেবি আর কি, শিশু। তো জ্যোতির বাচ্চার এক উক্তিতে বাঘ ধরতে গেল, মানে এক বাক্যেই আসলে, এক বাক্যের কতটা পাওয়ার, বাক্য তথ্যের বাক্যের কতটা পাওয়ার সেটা দেখতেছি আমরা। যে জ্যোতির বাচ্চা যেটা, তার মামাকে ধরো বললো যে মামা, মামা আমাকে একটা বাঘ এনে দাও, ঠিক আছে। তো সেই জ্যোতির বাচ্চার এক উক্তিতে, অর্থাৎ এক কথাতেই কি করলো, মামা বাঘ ধরতে গেল আর কি, ঠিক আছে। তাহলে এইখানে দেখো জ্যোতি দ্বারা কি বুঝাচ্ছি আমরা, জ্যোতি দ্বারা বোঝানো হচ্ছে জ্যোতি চিহ্ন। এরপর দেখো বাচ্চা, তাই তো, জ্যোতির বাচ্চা, তাহলে বাচ্চা, সেই বাচ্চা দ্বারা কি বোঝানো হয়েছে বলো তো তোমরাই, বাচ্চা দ্বারা বোঝানো হয়েছে বাচ্চ, তাই তো। এরপর এক, এক দ্বারা কি বোঝানো হয়েছে বলো, এক কথায় প্রকাশ। এরপর কি উক্তি ছিল, তাই তো, উক্তি, উক্তি দ্বারা কি বোঝানো হবে বলো, তোমরাই বলো, উক্তি, রাইট। এবং বাঘ ধরা, তাই তো, এই বাঘ ধর, এটা থেকে কি বোঝানো হয়েছে বলো, বাঘ ধারা, ঠিক আছে। তাহলে তুমি যদি এই সেন্টেন্সটা মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার কিন্তু বাক্য তথ্যে কোনগুলো আলোচনা করা হয় তুমি খুব সহজেই বলে দিতে পারছো, রাইট। আর প্লাস এই সেন্টেন্সটা আর কি বলো, বাক্য কথাটা মনে রাখতে হবে, যে বাক্য তথ্যে বাক্য কথাগুলো আসবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে বলা হলো যে শব্দ তথ্যের, আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো আমাকে যে তাহলে শব্দ তথ্য কোনগুলো হবে। তো আমি ওকে সহজভাবে আনসার করলাম যে তোমার হচ্ছে শব্দ তথ্যে আলোচ্য বিষয় কোনগুলো হবে, যদি এটা ধ্বনি তথ্য না হয় তাহলে ওইটা শব্দ, ধ্বনি তত্ত্ব, অর্থ তত্ত্ব, আর কি বলো, আরেকটা ছিল হচ্ছে শব্দ তত্ত্ব আর বাক্য তত্ত্ব, এই চারটা। তো তা আমি বললাম ধ্বনি তত্ত্ব, অর্থ তত্ত্ব এবং বাক্য তত্ত্ব না হলেই সেটা শব্দ তত্ত্ব, এইভাবে মনে রাখো। তো বললাম না না না, আমি এইভাবে মনে রাখতে পারবো না, আমি ব্যাকরণ অনেক কঠিন, আমি পড়বো না। আবারও সেই কথা বললো। তখন আমি বললাম যে তুমি পড়ালেখা না করলে তো আসলে সর্বনাশ। আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে এরকম যে একটা লোকের অনেক টাকা পয়সা ছিল, তার নাম হচ্ছে প্রত্যয়, হ্যাঁ, কিন্তু তারপরও সে এক টাইমে মনে করে এত বিলাসিতা করছে আর কাজকর্ম করে নাই, যার ফলে সে আসলে অনেক ঋণী হয়ে গেছে, মানে ঋণগ্রস্ত হয়ে গেছে, ঠিক আছে। তো ঋণগ্রস্ত হওয়ার কারণে তার যত বাড়ি গাড়ি আছে সব বিক্রি করে দিয়েও সে কি করতেছে, উপোস থাকতেছে। দেখো সেই কথাটাই বলছি আমি ওকে, যে সমস্ত ধাতুর কার, আমরা জানি কার মানে গাড়ি, তাই তো, এবং কার মানে গাড়িগুলো ধাতুর তৈরি হয়। তো ধাতুর, এখানে যদিও লেখা আছে ধাতু, এখানে রটা ইউজ করবা তোমরা। সমস্ত ধাতুর কার বেচেও প্রত্যয় কাল উপোস ছিল। সমস্ত ধাতুর কার মানে তার যতগুলা গাড়ি ছিল ধাতুর, সেইগুলা বেচেও সে কি, প্রত্যয়, প্রত্যয় হচ্ছে নাম, সে কি ছিল বলো, কাল, গতকালকে উপোস ছিল। তারপর বললাম যে পুরুষের পদের ক্রিয়া হলো
কর্ম অনুসন্ধান বা লেখাপড়া। আমি বললাম যে পুরুষের পদ, পদ মানে পা, আমরা জানি তাই না? পুরুষের পায়ের কাজ হলো কি বলো, যে তোমাকে কি করতে হবে, কাজ খুঁজে বের করতে হবে, কর্ম অনুসন্ধান করতে হবে বা লেখাপড়া করতে হবে। তো এই দুইটা বাক্য মনে রাখলে কিন্তু শব্দ তথ্যের আলোচ্য বিষয় বোঝা হয়ে যায়। কিভাবে দেখো, সমস্ত, সমস্ত দ্বারা আমরা বুঝালাম সমাস, ধাতু দ্বারা কি বলো, ধাতুই হবে। এরপর বচন, দেখো বেচে, বেচে দ্বারা কি বোঝানো হলো, বচন। তারপর দেখো কার দ্বারা কি বোঝানো হয়েছে, কারক বিভক্তি, তাই তো? আচ্ছা, তারপর ধাতু দ্বারা ধাতু। নেক্সট আমাদের কি কাল, কাল দ্বারা বোঝানো হয়েছে কি বলো, কালই বোঝানো হয়েছে, ঠিক আছে? এরপর দেখো প্রত্যয়, প্রত্যয় দ্বারা প্রত্যয় বোঝানো হয়েছে। উপোস, উপোস দ্বারা উপসর্গ বোঝানো হয়েছে, ঠিক আছে? এরপর দেখো লেখাপড়ার লে দ্বারা লিঙ্গ বোঝানো হয়েছে, ঠিক আছে? অনুসন্ধান, অনুসন্ধানের কি বোঝানো হয়েছে বলো, অনুসর্গ। আচ্ছা, এরপর দেখো ক্রিয়া দ্বারা ক্রিয়ায় বোঝানো হয়েছে, এবং কর্ম দ্বারা কর্ম প্রবচনীয় বলা হয়েছে। তো কর্ম অনুসন্ধান মাথায় রাখবা, কর্ম অনুসন্ধান অর্থাৎ অনুসর্গের অপর নাম কিন্তু কর্ম প্রবচনীয়, ঠিক আছে? অনুসর্গের আরেক নাম কি বলো, কর্ম প্রবচনীয়। আচ্ছা, পদ দ্বারা কি বোঝানো হয়েছে, সরি, পুরুষ দ্বারা পুরুষ বোঝানো হয়েছে, আর পদ দ্বারা পদই বোঝানো হয়েছে। পদ, এখানে পদ বলতে পদ প্রকরণ হতে পারে অথবা পদাশ্রিত নির্দেশক হতে পারে। আমার এই কথার পর আমার ফ্রেন্ডও বুঝে ফেললো ব্যাকরণটা, আর আমার মনে হয় তোমরাও বুঝছো। যদি বুঝে থাকো এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর সাবস্ক্রাইব যারা এখনও করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখো, তাহলে তোমরা ভবিষ্যতে অনেক অনেক ভিডিও পাবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।